ধ্রুব ক্লান্ত অবসন্ন দেহ টেনে নিয়ে গেল ছাদের ঘরে। যে শঙ্কা ছিল তার মনে সেটা সত্যি হলো। ড্রয়ার থেকে একটা অ্যালবাম বের করলো ধ্রুব। এই অ্যালবামে শুধু শালুকের ছবি, ছোট থেকে বড় পর্যন্ত। খুব যত্ন করে ধ্রুব সব জমিয়ে রেখেছে। মাঝে মাঝে ধ্রুব নিজেই অবাক হয় শালুকের প্রতি তার এত বাড়াবাড়ি রকমের ভালোবাসা দেখে। ধ্রুব নিজেকে সামলে রাখতে জানে, সেই সাথে সামনে রাখতে জানে নিজের মনের সব অনুভূতিগুলোকে। চেয়ারে বসে শালুকের ছবি দেখতে দেখতে ধ্রুবর চোখ গেল দেওয়ালের দিকে। মার্কার পেন দিয়ে লেখা, আমি ধ্রুব, সবকিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে। এজন্য আমার সহজে টয়লেট পায় না। ধ্রুব প্রথমে হতভম্ব হয়ে গেল এই লেখা পড়ে, পর মুহূর্তে ফিক করে হেসে ফেলল। বিড়বিড় করে বলল, আমার বোকা ফুলটা জানে না তার সব চালাকি সব আমার নখদর্পণে। শালুকের ছবির দিকে তাকিয়ে ধ্রুব বলল, প্রিয় বোকা ফুল, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু আমার ভীষণ চেনা। তেমনই ভীষণ চেনা তোমাকে। বাম হাতের এলোমেলো অক্ষরে এসব লিখলে কি আমি বুঝবো না বলো? তোমাকে এত বেশি অনুভব করি যে মাঝে মাঝে আমি নিজের অস্তিত্ব ভুলে যাই বোকা ফুল। তুমি নিজেও তোমার নিজেকে এতটা বেশি চেনো না যতটা আমি তোমাকে চিনি। শালুকের এই লেখা দেখে ধ্রুবর মন হঠাৎ করেই ভালো হয়ে গেল। ছাদের ঘর থেকে বের হয়ে শালুকের রাজ্যের সামনে এক মুহূর্ত দাঁড়ালো। শালুকের লেখাটা একবার হাত দিয়ে ছুঁয়ে গুনগুন করে গাইতে লাগলো, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বাহুডোরে বাঁধিব। নিচতলায় এসে ধ্রুব ভোল পাল্টে ফেলল। হাসি খুশি মুখটা আবার গম্ভীর হয়ে গেল। ধ্রুবর বাবা সেলিম আহমেদ টিভিতে তখন নিউজ দেখছিলেন। ধ্রুব গিয়ে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টিয়ে দিল। স্পোর্টস চ্যানেল দিয়ে খেলা দেখতে শুরু করলো। সেলিম সাহেব কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নির্নিমেষ। কত বছর হলো ধ্রুব তাকে বাবা বলে ডাকে না। 10 বছর হয়ে গেছে। সেলিম সাহেব চারদিকে তাকিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই। সবার সামনে তিনি ধ্রুবকে ডাকতেও লজ্জা পান। ছেলে যে জবাব দিবে না তা তিনি জানেন, তবুও তিনি ডাকেন সবার আড়ালে। ছেলে তার ডাকে সাড়া দেয় না। সবার আড়ালে ডাকলে রক্ষা, এটাই তিনি কারোর সামনে বিব্রত হন না। সাহস করে তাই ডাকলেন, ধ্রুব, ধ্রুব। ধ্রুব গান গাইতে লাগলো, সময় গেলে সাধন হবে না। 2 লাইন গেয়ে ধ্রুব হেডফোন কানে দিয়ে গান শুনতে লাগলো। সেলিম সাহেব মুগ্ধ হয়ে ছেলের গান শুনলেন। দীপালির মতোই গানের গলা পেয়েছে ছেলে। দীপালিও তো এরকম গান গাইতো। বলতে লজ্জা নেই, দীপালির গান শুনেই তো তিনি দীপালির প্রেমে পড়েছেন। আজ দীপালি তার কাছে শুধুই অতীত। সে স্মৃতি হয়ে এসে দুঃস্বপ্ন হয়ে তার জীবন থেকে বিদায় নিয়েছে। কি এমন ক্ষতি হতো এই দুঃস্বপ্নটা যদি তার জীবনে আজীবন থেকে যেত? তবুও তো তিনি ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতেন। সেলিম সাহেব উঠে যেতেই ধ্রুব কান থেকে হেডফোন খুলে ফেলল। বুক চিরে যেন দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসতে চাইছে। তাকে ধ্রুব বাইরে আসতে দিল না। সযত্নে আবারও বুকের ভেতর মাটি চাপা দিয়ে দিল। দোতলায় দাঁড়িয়ে শালুক দেখল ধ্রুবর বেদনার্ত চেহারাটা। এক মুহূর্তের জন্য শালুকের মনে হলো তার চেয়ে বেশি কষ্ট নিয়ে কি ধ্রুব ভাই বেঁচে নেই? তবে সে কেন এরকম কষ্ট পাচ্ছে? শালুক ভাবছে তার যদি ম্যাজিক জানা থাকতো তবে ধ্রুব ভাইয়ের সব কষ্ট ম্যাজিক করে দূর করে দিত। ধ্রুব ভাইকে ছোটবেলার মতন প্রাণবদ্ধ করে দিত। গোমরা মুখানা ঝামা পাথর দিয়ে ঘষে হাসি মুখ করে দিত। আফসোস, তার কোনো ম্যাজিক জানা নেই। শালুক শাপলার রুমের দিকে গেল। শাপলা চুল বাঁধছে বসে বসে। দুঠোঁট থেকে হাসি ফোরাচ্ছে না তার। শালুক বোনকে এত খুশি দেখে বলল, কি রে আপা, এত খুশি যে তুই? শাপলা কপট রাগ দেখিয়ে বলল, এমনিতেই ভালো লাগছে খুব। শালুক ফিসফিস করে বলল, আপা, একটা সিক্রেট বলি তোকে, তোর মন আরো ভালো হয়ে যাবে। শাপলা মুখ বাঁকিয়ে বলল, কোনো ইন্টারেস্ট নেই শোনার। শালুক মুখ কালো করে বলল, প্লিজ আপা, শোন না। না বলতে পারলে আমার ভীষণ কষ্ট হবে। এই দেখ, আমার পেট এমনিতেই কেমন গুড়গুড় করছে। পেট ফেটে মরে যাব আমিও, নয়তো মরে গেলে তোর বরের কি হবে বল? তোর বর অকালে শালিকা হারাবে। এই শোকে যে সে পাগলও হয়ে যেতে পারে। তারপর ধর তোর বাচ্চারা, ওরা খালামণির আদর পাবে না। ভাবতে পারছিস কেমন মর্মান্তিক ঘটনা হবে এটা? খালা, খালা মানে বুঝিস তুই আপা? মায়ের বোন খালা, মায়ের চাইতেও ভালা। আমি ওদের সেই খালা। আমি বেঁচে না থাকলে ওরা বিরাট বড় ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে। প্রতি ঈদে ওরা যেই সালামি পাবে সেই সালামি তো ওরা খালাকে ভাগ দিতে পারবে না। ওদের চিপস, চকলেট, জুস এসবে কেউ ভাগ বসাবে না। এই কষ্ট তোর বাচ্চারা ছোট থেকেই বুক চাপা দিয়ে রাখবে। অবুঝ শিশুর বুকে যে কি যন্ত্রণার পাহাড় কে বুঝবে?
কেউ বুঝবে না সেটা। আহারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদুস নুদুস দুটো রসগোল্লা টাইপের বাচ্চা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলছে, না খালামণি না, তুমি যেভাবেই হোক বেঁচে থাকো। দরকার হলে আমাদের আম্মুর চুল টেনে ধরে জোর করে হলেও তোমার মনের কথা বলো, তবু আমরা তোমাকে হারাতে পারবো না। আমাদের সব টাকা পয়সা জমা রাখার জন্য হলেও তোমাকে ভীষণ দরকার আমাদের। একা একা তো আমরা চিপস জুস খেতে পারবো না তোমাকে ছাড়া। আপা, এই দেখ আমার দু চোখ ভিজে গেছে তোর মাসুম বাচ্চাদের আর্তনাদ শুনে, আর তুই পাষাণ মা হয়েও বাচ্চাদের মনের কথা বুঝলি না। শাপলা বিস্ময়িত নয়নে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুই আমার বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলি? বল, তোর অকাল মৃত্যু নিয়ে যখন আমার বাচ্চাদেরও এত কষ্ট, ওদের মা হিসেবে আমি না হয় কথাটা শুনে তোর মনটা হালকা করি। শালক হেসে দিয়ে বলল, তোকে এমন একটা নিউজ দিব, শুধু তুই না, যদি আমাদের বাসা নয়না আপার পুচকি মেয়েও শোনে যে এখনো কথা বলতে পারে না, সেও অবাক হয়ে কথা বলে ফেলতে পারে, এরকম একটা কাণ্ড ঘটে গেছে। শাপলা বিরক্ত হয়ে বলল, তো গিয়ে নিধিকে বল না, বেচারা এক সুযোগে কথা বলা শিখে যাবে। শালুক ঠোঁট উল্টিয়ে বলল, আমি চাইলেই নিধিকে বলতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম ও এত তাড়াতাড়ি কথা বলা শুরু করলে তো আবার সমস্যা, অকালপক্ষ হয়ে যাবে। তাছাড়া প্রকৃতির নিয়ম এই শালুক লঙ্ঘন করবে না। রুলস ইজ রুলস, সবার জন্য নিয়ম সমান, এই ভেবেই ওকে বলিনি। শাপলা বিরক্ত হয়ে বলল, বোন, তুই যা বলার 30 সেকেন্ডে বল, বলে বিদায় হ আমার রুম থেকে। শালুক হতাশ হয়ে বলল, প্যাঁচামুখোটা একটা মেয়ের প্রেমে পড়েছে। শাপলার বুকের ভেতর ধক করে কেঁপে উঠল, উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো যেন। জড়ানো সুরে শালুককে জিজ্ঞাসা করলো, কার প্রেমে পড়েছে ধ্রুব ভাই? শালুক ভ্রু নাচিয়ে বলল, 30 সেকেন্ড শেষ, আর কিছু বলবো না। শাপলা মিনতি স্বরে বলল, বোন না, প্লিজ বল না, এখন তুই না বললে আমি মরে যাব উত্তেজনায়, প্লিজ। আমি মরে গেলে আমার বাচ্চারা মহাহারা হবে, তুই কি তা হতে দিতে পারবি? শালুক হেসে বলল, অবশ্যই পারবো, তুই মরে যা, ওদের জন্য এই শালুক একাই 100, ওরা তখন আমার কাছে থাকবে। তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না, মা হিসেবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না। শাপলা ব্যাগ থেকে 100 টাকার নোট শালুকের হাতে মুঠোয় ধরিয়ে দিয়ে বলল, বল না লক্ষ্মী বোন আমার, আমার কুচু কুচু টুনু মুনু তুই। শালুক হেসে ফেলল শাপলার কথার ধরন দেখে, তারপর বলল, আরো 50 টাকা দে আপা। শালুক অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর 20 টাকা দিয়ে বলল, আর 50 টাকা আছে আমার কাছে, এরপর আমি একেবারে দেওয়ালিয়া হয়ে যাব। শালুক বলল, আচ্ছা থাক তাহলে। ধ্রুব ভাইয়ের ব্যাগে আমি দেখেছি একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড, অনেক সুন্দর জিনিস আপা। তারপর চুলের গাজরা, আবার লেখা ছিল আমার কেশবতীর জন্য। আমি একটু আগে ধ্রুব ভাইকে জিজ্ঞাসা করতেই উনি হেসে বললেন, উনি একজনকে ভীষণ ভালোবাসেন, সে তার কেশবতী। শাপলা আনন্দিত চেহারায় রাজ্যের বিষণ্ণতা নেমে এলো। শালুককে সেই সব বুঝতে না দিয়ে বলল, আচ্ছা যা এখান থেকে এবার। শালুক উঠতে যাবে, মতির মা এসে ব্যস্ত হয়ে বলল, ও আল্লাহ, আপনারা এইখানে বসে রইছেন, নিচে তো জহির ভাইজান আইয়া হাজির, বড় আম্মাই সবাইরে ডাকে। শাপলা শালুক দুই বোন নিচতলার দিকে গেল। আশা তো তার সাদা টি শার্ট পরে নামতেই দেখলো সবাই মিটিমিটি হাসছে তাকে নিয়ে। নয়না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। হার্তিকা ফার্তিকা দেখলে মনে হয় চামচিক্কা। আশাপাশা কাকের বাসা, মাথায় তার আবর্জনায় ঠাসা। আশা চমকে ওঠে এসব শুনে। আদনান এগিয়ে গিয়ে টি শার্টের পেছনে এসব লেখা দেখে হতভম্ব হয়ে গেল। তার স্বরে চেঁচিয়ে উঠল, রাবিশ, এসব কে লিখেছে আশা টি শার্টে? কেউ কোনো জবাব দিল না। ধ্রুব আপেলে কামড় দিতে দিতে এগিয়ে এসে আশার টি শার্টের কবিতা পড়ল। তার ভীষণ হাসি পেল। হাসি সামনে রেখে গম্ভীর মুখে বলল, ছাদের রুমের দেওয়ালেও কে কি সব হাবিজাবি লিখে রেখেছে ভাইয়া? দুইজনের লেখাই তো সেমই মনে হচ্ছে, সবার হাতের লেখার পরীক্ষা করে দেখা দরকার। কালপিট এখানেই আছে। শালুকের ভীষণ হাসি পেল এই কথা শুনে। মনে মনে বলল, এই শালুককে ধরা এত সহজ না। শালুকের মাথায় বুদ্ধি কিলবিল করে, বুঝলি? আমার বাম হাতের ছড়িয়ে ছিটিয়ে লেখা চেনার সাধ্য তোর মতন প্যাঁচামুখর নেই। বাবা এবং সৎ মায়ের সাথে কথা না বললেও ভাই বোনদের সাথে ধ্রুবর ভীষণ ভালো বন্ডিং। ছোট ভাই দিব্যকে বলে, ছুটে গিয়ে কাগজ কলম নিয়ে আয়। ভাইয়ের আদেশ শুনে দিব্য ছুটে গেল। তারপর কাগজ কলম এনে একে একে সবার লেখা পরীক্ষা করা হলো।
ধ্রুব গম্ভীর মুখে বলল, না, কারোর লেখার সাথে ম্যাচ করছে না। আদনান চিন্তিত হয়ে বলল, আফিফের কাছে যে বাচ্চারা পড়তে আসে ওদের মধ্যে কেউ হতে পারে। ধ্রুব মাথা নাড়িয়ে বলল, হতে পারে। শালকের মনে মনে বলল, বড় গাধা ছোট গাধা দুটোই গাধা, আজীবন তপস্যা করলেও শালকের মতন ট্যালেন্ট হতে পারবি না। শালককে ধরা তোদের কাজ নয়। ধ্রুব শালকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মনের বাগানে ফোটা একটা বকুল ফুল, হাসলে তাকে ভীষণ মিষ্টি লাগে।